Welcome everyone. Welcome to your coaching. Okay, let's start. আমরা আজকে থেকে আমাদের ডিজিটালি ক্লাস শুরু করে দিলাম। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যারিথমেটিকের আমরা ক্লাস আজকে শুরু করব। শুধু তো অ্যারিথমেটিকই নয়, এর সাথে আমরা আরো ক্লাসগুলো করব, সেগুলো আমরা তোমাদেরকে পরে উল্লেখ করে দেব। দেখো এখানে আজকের প্রথম যে আমরা স্টার্ট করব সেটা কি অ্যারিথমেটিক থেকে। ওকে, তো অ্যারিথমেটিক থেকে আমরা শুরু করছি। দেখো এই যে ম্যাথ ক্লাসগুলো, এটা টোটালটা লাগবে কি যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয় সেই সব কিছুর মধ্যেই এটা কিন্তু লাগবে। ওকে, কম্পিটিটিভ এক্সাম ফর অল। ওকে, তো আমরা সময় না নষ্ট করে শুরু করে দিচ্ছি আমাদের মেইন টপিক। তো দেখো এখানে আজকে সবার প্রথমে যে আমরা শুরু করব ক্লাসটা একদম অ্যারিথমেটিকের, একদম পাটিগণিত, যেটাকে খাঁটি ভাষায় কি বলা হয়, যেটা আমরা বাংলা অর্থটা কি জানি আমরা, পাটিগণিত। ওকে, এই যে পাটিগণিত, তো এখানে সবার প্রথমে আমাদের কি প্রথম চ্যাপ্টারটার প্রয়োজন হয়। তো সেই প্রথম চ্যাপ্টারটা হলো আমাদের কি সংখ্যা তত্ত্ব। তো তোমরা সবাই জানো সংখ্যা তত্ত্বের ব্যাপারটা কি, তবু আমি আবার করাবো। তো এর পেছনে কারণ হলো এটাই যে তোমরা নর্মালি যতটুকু জানো, কিন্তু কম্পিটিটিভের মধ্যে কিন্তু একটু বেশি প্রয়োজন পড়ে। ওকে, তো সেই দিক থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কম্পিটিটিভের মধ্যে আমাদের কতটুকু প্রয়োজন। দেখো এখানে সংখ্যা তত্ত্বের মধ্যেই এই যে সংখ্যা তত্ত্ব, এই সংখ্যা তত্ত্ব হলো গণিতের সেই শাখা, গণিতের সেই শাখা যেখানে কি করা হয় বলতো, বিভিন্ন ধরনের সংখ্যা ও তাদের গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়। কি করা হয়? গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়। তো এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি লিখে রেখেছি কি, এক নম্বরে দিয়েছি, কিন্তু এক নম্বরে কি লিখেছি, প্রাকৃতিক সংখ্যা, যেটাকে ইংরেজিতে কি বলে, ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারটা কত থেকে শুরু হয় বা কোন পর্যন্ত, সেটা এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে সংখ্যাগুলি, যে সংখ্যাগুলি এক থেকে কত থেকে, এক থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চলে তাদের বলা হয় কি, প্রকৃত সংখ্যা। তাদের কি বলা হয়, প্রকৃত সংখ্যা। ওকে, মানে এক থেকে তুমি এখানে এক থেকে যদি এক থেকে তুমি শুরু করবে, এক থেকে শুরু করবে, এক থেকে এখন তুমি 100 পর্যন্ত যাও, বা তুমি এখান থেকে যত দূর পর্যন্ত যেতে পারো, 1 লাখ পর্যন্ত যাও, বা এরও বেশি, যতদূর সম্ভব, মানে অসীম, যার সীমা শেষ নেই, সেটা হলো প্রকৃতির সংখ্যা। মানে একের থেকে আমরা যা ধরবো সবই প্রকৃতির সংখ্যা। তারপরে দেখো এর যে প্রতীকটা, এটা কি এন দিয়ে ইউজ করা হয়। তো উদাহরণের জন্য আমি এখানে দেখো দিয়ে রেখেছি যে 1 2 3 4 5 6 7, এখানে দেখো হাজার ইত্যাদি এই সংখ্যাগুলো। তো এগুলো, এটার কাজ কি, এটা গণনা করতে কাজে লাগে আর আমাদের কি অঙ্ক করার জন্য কাজে লাগে। আর একটা দেখো পরবর্তীতে রয়েছে কি, পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার। তো এখানে দেখো প্রাকৃতিক সংখ্যার সাথে যদি আমি শূন্যকে যদি অ্যাড করে দিই, কাকে অ্যাড করব, শূন্যকে, শূন্যকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা চলে আসবে। তার মানে দেখো এই যে প্রকৃত সংখ্যা, এটা কত থেকে শুরু হয়, এক থেকে শুরু হয়, এক থেকে অসীম পর্যন্ত চলতে থাকবে, শেষ হবে না। কিন্তু এর আগে যদি আমি শূন্য অ্যাড করে দেই তাহলে এটা কিন্তু আর প্রাকৃত সংখ্যা আসবে না। এটা কি হয়ে যাবে বলতো, এখন যখনই আমাদের শূন্য অ্যাড করা হবে তখন কিন্তু আমাদের এটা হয়ে যাবে কি, পূর্ণ সংখ্যা। ওকে, তো এখানে দেখো এই সংখ্যার যে ব্যবহারটা, সেটার রূপটা কি, ডাব্লু প্রতীক। যেমন এখানে শূন্য থেকে শুরু হবে, 0 1 2 3 4 5, উদাহরণটা দেওয়া আছে দেখো। ওকে, এতটুকু আলোচনা করার পরে আমরা চলে যাব কোথায়, পরেরটা দেখো 3 নম্বরের মধ্যে। তো 3 নম্বরের মধ্যে এখানে কি দেওয়া আছে, পূর্ণ সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে কি বলে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যাটা রয়েছে, এবং এটা কাকে বলে, এই পূর্ণ সংখ্যা এবং তাদের যে ঋণাত্মক মান মিলে তৈরি হয় কি একটা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। ওকে, বা ইন্টিজারও বলা হয়। যেমন এইখানের মধ্যে দেখো আগে থেকে কি, শুরু থেকে শুরু, মানে শূন্য থেকে যদি আমরা দেখি, তার আগে তোমরা দেখতে পেয়েছো যে শূন্য থেকে এখানে দেওয়া ছিল এক্সাম্পলটা, শূন্য থেকে এখানে কি দেওয়া আছে দেখো, শূন্য থেকে যদি শুরু হয় তাহলে সেটা কি পূর্ণ সংখ্যার মধ্যে চলে যাবে, আর যদি এক থেকে শুরু হয় তাহলে প্রকৃত সংখ্যার মধ্যে। তো এখানটার মধ্যে কি দেওয়া আছে, এখানটার মধ্যে আমাদের দেওয়া আছে কি,
শূন্য শূন্য তো সাথে থাকছেই, তার আগে কি এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস গুলো এদিকে, এই পাশে গুলো মাইনাস, এই পাশে গুলো প্লাসে রয়েছে। তো এই ব্যাপারগুলো আমাদের একটু দেখে নিতে হবে। তো পূর্ণ সংখ্যা যখন বা ইন্টিজার বা হোল নাম্বার যখন বলা হবে, তখন সেখানে কি, সেখানে সংখ্যাগুলোর মধ্যে প্লাস দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেগুলো থাকবে, মাইনাস দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেগুলো থাকবে। ধরো -1 বা +1, ওকে, তাহলে +1, এটা হলো -1, এটা আর এটা সবগুলো কার মধ্যে পড়বে বলো তো আমাদের? সেই সম্পূর্ণটা পড়বে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে। তারপরে দেখো, তাহলে এখানে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কটা ভাগ দেখতে পেলাম? দুইটা। একটা কি ঋণাত্মক, একটা কি আমাদের ঋণাত্মক, একটা আসলো আমাদের ঋণাত্মক, আরেকটা কি আসলো আমাদের ধনাত্মক। ধনাত্মক ঋণাত্মক মানে কি মাইনাস দিয়ে শুরু হবে, আর ধনাত্মক মানে প্লাস দিয়ে। ধনাত্মক মানে শুরু হবে কি আমাদের, ধনাত্মক শুরু হবে কি আমাদের প্লাস দিয়ে, ওকে। তো এখন নেক্সটে দেখো, এই ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যা মানে এই রেশিও নাম্বার। এটা কি, যে সংখ্যা কি আছে বলতো, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত p/q আকারে প্রকাশ করা যায়। যেমন আমি যদি লিখি এখানে 2/, যদি আমরা লিখি 2/3, যদি আমি 2/3 লিখি, তাহলে সেটা কি আসছে, সেটাও একই আসছে, ওকে, 2/3, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। এখন যদি এখানে আমি লিখতাম 4/5, এটাও কি একটা ভগ্নাংশ সংখ্যা। তো এগুলো সবগুলোই কি ভগ্নাংশ সংখ্যার মধ্যে পড়ে। এর পরবর্তীতে দেখো, তারপরে রয়েছে 5 নম্বরে মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। তো এটার মধ্যে দেখো কাকে বলা হয়, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেটাকে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলা হয়। যেমন যদি আমি লিখি এখানে 4, 2, ওকে, তাহলে 4 দিয়ে এগুলোকে কি করে মূলদ সংখ্যা হচ্ছে, কারণ একে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই, আমি লিখতে পারি 1 দিয়ে ভাগ করলে 2 আসে, তাহলে 2 মানে কত, 2/1। 4 মানে কত, 4/1, এটা সমান সমান কত আসবে আমাদের, 4ই চলে আসছে। এখানে তো আর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটাই আমাদের থাকছে। নেক্সট, বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার আগে আমাদের এখানে অমূলদ সংখ্যাটা দেখতে হবে। দেখো, যে সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন √2। √2 কি আমরা কি প্রকাশ করতে পারবো? পারি না, √2 প্রকৃত মান আসে না, বেরোতেই থাকে। তারপরে তোমার √3 যদি দেখি আমরা, √3 এর মান বের হয় না আমাদের। তারপরে পাই, পায়ের মান কি আমরা জানি কি 22/7, পায়ের মান কত আমাদের 22/7, কিন্তু পায়ের মান কত আমরা জানি 22/7, কিন্তু আসলে কি এটা 22/7? কিন্তু এটা কিন্তু 22/7 নয়। এর মধ্যে আরো কি থাকে বলতো, আরো সংখ্যা কিন্তু আসতে থাকে, সেটা কিন্তু দেখানো হয় না। এখানে দেখো পায়ের মান আমি কিন্তু লিখে রেখেছি, দেখো 3.14159265, আরো আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। তাই কি এটাকে কি p/q আকারে কিন্তু লেখা যায় না। এই জন্য এই পাইটাও কি বলতো, এটা হলো অমূলদ সংখ্যা। এরপরে রয়েছে আমাদের কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো এই যে ভগ্নাংশ সংখ্যা ও মূলদ সংখ্যার মিলিত সেট হলো বাস্তব সংখ্যা। মানে কি, এই যে ভগ্নাংশ সংখ্যাগুলো সেটাকে নিতে পারো, আর তার সাথে কি অমূলদ সংখ্যা। যেমন মনে করো এখানে দেখো 2, 2টা কি একটা আমরা জানি কি এটা একটা মূলদ সংখ্যা, তাই তো। আবার এটাকে কি আমরা লিখতে পারি কি 2/1 ও লিখতে পারি, -3, তারপরে 4/5 √2 পাই, এই সবগুলো কি বাস্তব সংখ্যার মধ্যেই কিন্তু পড়ে। মানে কি এখানে যে ভগ্নাংশ সংখ্যাগুলো তোমাদের দেখানো হয়েছে, আর যে মূলদ অমূলদ সংখ্যার কথা বললাম তোমাকে আগেই যে বললাম অমূলদ সংখ্যা, তো এই অমূলদ সংখ্যা আর এই ভগ্নাংশ সংখ্যা এই দুইটা মিলেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে বলতো, বাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, ওকে। নেক্সট, এখানে দেখতে পাচ্ছ তোমরা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা মানে কি, যেটাকে কল্পনা করা হয়, যেটা বাস্তবে যার অস্তিত্ব আমরা পাই না, সেই সংখ্যাগুলোকে কি বলা হয়, কাল্পনিক সংখ্যা। যেমন এখানে কি দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল, এটা কি চিহ্ন, ফ্যাক্টোরিয়াল।
তারপরে দেখো এখানে উদাহরণ দিয়ে রেখেছি 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে দিয়ে রেখেছি দেখো ধরো আমি 5 ফ্যাক্টোরিয়াল দিলাম। তো এই ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো, এই 2 ফ্যাক্টোরিয়াল এটার মানে হলো 2 কে আমরা কি করছি বলতো, 2 কে তার নিচে নিচে নিয়ে আসতে হবে, তার থেকে মানে সংখ্যার ক্রমটা কি কমে কমে যাবে, কিন্তু প্রত্যেকটা কি হবে বলতো, গুণ হয়ে যাবে। ধরো এখানে আছে কত 2, 2 এর পরে কত গুণ হবে বলতো 1। ওকে, এখানে তারপরে কত দিয়েছিলাম আমি 5। তো 5 এরটা যদি আমরা দেখি তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো আমাদের 5 গুণন 4 গুণন 3, তারপরে গুণন 2, তারপরে আসবে কি গুণন আসবে কি 1। ফ্যাক্টোরিয়াল মানে হলো এটাই, বোঝা গেল? মানে ক্রমটা হবে কি ওপর থেকে ছোট, বড় থেকে ছোট হিসাবে সবগুলো সংখ্যাই বসবে, কিন্তু সবগুলো সংখ্যা কি গুণ হিসাবে যাবে। ওকে, তো ফ্যাক্টোরিয়ালের তোমরা বুঝতে পারলে। এখন দেখো জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা কি? তো এই জটিল সংখ্যাটা হলো যেখানে বাস্তব ও কাল্পনিক অংশের যোগফল আকারে লেখা হয়। যেমন এখানে দেখো এ ধরো একটা বাস্তব সংখ্যা, এ মানে যে কোনো একটা, আর বি ফ্যাক্টোরিয়াল সেটা একটা কি সংখ্যা। তো এর জায়গায় আমি কত ধরে নিলাম 3, এর জায়গায় কত দেওয়া আছে 3, আর এখানে বি এর জায়গায় কত দেওয়া আছে মনে করো 2। এই দুইটার যে সমষ্টি হবে যোগফল, তার মানে কি এখানে দেখো 3 যোগ 2 ফ্যাক্টোরিয়াল দেওয়া রয়েছে, এটার যে যোগফল, এই যোগফলটাই আমাদের কি হচ্ছে বলতো, এই জটিল সংখ্যা। ওকে, ক্লিয়ার? নেক্সট এখানে দেখো পরবর্তীতে রয়েছে কি মৌলিক সংখ্যা। তো মোস্ট ইম্পর্টেন্ট কি আমাদের মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, এই দুটা থেকে কি বেশি কোশ্চেন চলে আসে, যে কোনো পরীক্ষার মধ্যে কিন্তু এখান থেকে চেপে দেবে। তো এখানে দেখো মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক আছে এক ও নিজে, তাকে কি বলা হয় বলতো, মৌলিক সংখ্যা। তার মানে এখানে যদি আমি ধরি একটা সংখ্যাকে নিয়ে একটা সংখ্যা নিলাম আমি কত, ধরো এখানে আমি একটা সংখ্যা নিলাম 5, ধরো আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, কত নিয়ে নিলাম, আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি ধরো 5। ওকে, দেখো 5 কে একটা মৌলিক সংখ্যা, তো 5 এর উৎপাদক কত কত হচ্ছে 1 থাকছে। ওকে, তারপরে 2 দিয়ে কি ভাগ যাচ্ছে, যাচ্ছে না, 3 যাচ্ছে না, 4 যাচ্ছে না, কত যাচ্ছে 5। দেখো এখানে যে উৎপাদক, উৎপাদক কয়টা রয়েছে, দুটাই, আর কি কোনো উৎপাদক রয়েছে, আর কোনো উৎপাদক নেই। তাহলে এর যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এটা কি তাহলে মৌলিক সংখ্যা? অবশ্যই মৌলিক সংখ্যা। এখন যদি ধরো এই যে আমি নিলাম কত 6, ওকে, এই যে 6 নেওয়ার পরে 6 কে আমরা যদি ভাগি কি কি আসবে, 1 আসবে, তারপরে কত আসবে আমাদের 2 আসবে, তারপরে কত আসবে 3 আসবে, এবং সাথে কত আসবে 6, 6 নিজেও কিন্তু আসবে। ওকে, তাহলে দেখো এই যে সংখ্যাটা 1 ও 6 যদি শুধু থাকতো তাহলে কি হয়ে যেত, কি মৌলিক সংখ্যা। কিন্তু এটার মধ্যে কি 1 ও 6 রয়েছে না, এখানে দেখো এক্সট্রা 2 ও 3 রয়েছে। এই 2 ও 3 থাকার জন্য এটা কি মৌলিক সংখ্যার যে নিয়মটা সেটাকে উল্লঙ্ঘন করছে। তার মানে এটা কি হয়ে যাবে বলতো আমাদের যৌগিক সংখ্যা। ওকে, যৌগিক সংখ্যা হয়ে যাবে। তো মৌলিক সংখ্যার এখানে আরেকটা দেখো বিশেষ একটা ব্যাপার, যতগুলো মনে করো মৌলিক সংখ্যা রয়েছে সবগুলো কিন্তু বেজোড়, কিন্তু একমাত্র এই যে 2 মানে আমাদের সব থেকে ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা 2, সেটাই কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা। বাকি যত মৌলিক সংখ্যা তোমরা পাবে সবগুলো কিন্তু বেজোড় থাকে। ওকে, বাকি সবগুলো কি বেজোড়। ওকে, নেক্সট দেখো তারপরে 10 নম্বর যৌগিক বললাম। যৌগিক মানে কি, যার 2 বা তার বেশি থাকতে হবে উৎপাদক। ওকে, 2 এর বেশি থাকতে হবে। যেমন মনে করো এক সংখ্যার মধ্যে যদি আমরা যাই, তো এক সংখ্যাটার সেখানে আমরা কি দেখতে পাবো যে 7, 7 এর উৎপাদক কত কত আছে তোমরা সবাই জানো, 1 দিয়ে যাচ্ছে এবং 7 নিজেই যাচ্ছে, কিন্তু এটা কি তাহলে মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এক সংখ্যার যদি আমি মনে করো যে 8 এ চলে যাচ্ছি, এখানে দেখো এটা কত দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে, এর যে উৎপাদক, এর উৎপাদক সংখ্যা কিন্তু বেড়ে গেছে। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু তাহলে আর মৌলিক রয়েছে না, এটা কি হয়ে যাচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তো এখানে দেখো যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বোঝা গেল। এখন যদি ধরো আমি এখানে ধরলাম কত 12,
12 উৎপাদক কত আছে 1, তারপরে কত থাকছে আমাদের 2, তারপরে 3, তারপরে 4। ওকে, 4 এর পরে আর কত রয়ে যাচ্ছে দেখো, 4 এর পরে সোজা 12। তো এখানে কি 12 আর 1 যদি থাকতো তাহলে কি মৌলিক সংখ্যা হতো, কিন্তু এখানে এক্সট্রা দেখো আরো 3টা রয়েছে। তো এক্সট্রা 3টা থাকার জন্য এটা কি আর মৌলিক সংখ্যা হলো না, এটা হয়ে গেল কি বলতো যৌগিক সংখ্যা। এমন উদাহরণগুলো দিয়েছি দেখো, 4, 6, 8, 9, 10, 12, 15, 16, 18, 20, 21, 22, 24 এইভাবে তোমরা বলতে থাকো, হয়ে যাবে। দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, তোমরা এটা মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে আমাদের কয়টা বলতো 20, 25। ওকে, কত রয়েছে আমাদের 25। তাহলে যৌগিক সংখ্যা কয়টা হওয়ার কথা, যৌগিক সংখ্যা কিন্তু 100 থেকে যদি আমি 25কে বাদ দিই 75 থাকে, কিন্তু 75 নয়, 75 নয়। আমাদের কয়টা তাহলে মৌলিক সংখ্যা 74টা। কয়টা মৌলিক সংখ্যা রয়েছে আমাদের, মৌলিক সংখ্যা রয়েছে 25টা, যৌগিক সংখ্যা রয়েছে আমাদের কত 74টা রয়েছে। ওকে, নেক্সট পরবর্তীতে দেখো, এখানে তোমরা দেখতে পাবে কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে যার শেষে 2 থাকবে, যেমন 2, 4, 6, সেটা প্লাস হতে পারে, প্লাসের দিকে হতে পারে বা মাইনাসের দিকেও হতে পারে। সেই সংখ্যাগুলো 2 দ্বারা যদি ভাগ যায় তাহলে কি সেটা জোড় সংখ্যা, সাথে শূন্য থাকলেও হবে। 10, 20, 30, 40 সেগুলো তো থাকছে জোড় সংখ্যার মধ্যে। আর তারপরে আমরা দেখতে পাবো কি বিজোড় সংখ্যা। তো এই যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কি, যার বিভাজ্য মানে 2 দ্বারা যেটাকে বিভাজ্য হবে না, এখানে দেখো 2 দ্বারা যদি বিভাজ্য না হয়, মানে কি কি থাকতে হবে বলতো, যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে না, মানে শেষের যে অঙ্কটা থাকবে সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য যাবে না। যেমন ধরো এখানে আমি লিখলাম 13, ছোট সংখ্যা। তো এই যে 3টা রয়েছে, এই 3 কি 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না। যদি আমি দিয়ে দিই 97, তাহলে এককের ঘরের সংখ্যাটা দেখো, এই এককের ঘরের সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা কি হয়ে যাবে বলতো বিজোড় সংখ্যা। এখানে সম্পূর্ণ যে 2 দ্বারা বিভাজ্য হবে সেটা দেখার দরকার নেই, শুধুমাত্র এককের ঘরের সংখ্যাটাই আমরা দেখব যে সেটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। ধরো আমি এখানে একটা বড় সংখ্যা লিখলাম, বড় সংখ্যা কত কত লিখছি, ধরো এখানে লিখলাম 1, 2, 3, 4, 5, 6। এখন দেখো এটা সম্পূর্ণটাকে কি আমার 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার দরকার নেই, শেষেরটা দেখবো। শেষে কত আছে 6, তাহলে এটা কি জোড় সংখ্যা। যদি এরপরে আরেকটা পরেরটা যদি আমি বসিয়ে দিই, এখানে কত লিখে দিই 7, তাহলে কিন্তু এটা শেষেরটাকে ভাগ করতে হবে। 7 2 দ্বারা ভাগ যায় না, তার মানে সেটা কি বিজোড় সংখ্যা। তারপরে দেখো এই যে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, মানে পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার। তো ধনাত্মকের মধ্যে যেগুলোর সংখ্যার আগে যোগ থাকবে সেগুলো ধনাত্মক, যেগুলোর আগে কি থাকবে বিয়োগ থাকবে সেগুলো ঋণাত্মক। আরেকটা দেখো এখানে রয়েছে কি নিখুঁত সংখ্যা, কি রয়েছে নিখুঁত সংখ্যা। তো নিখুঁত সংখ্যা মানে কি বলতো, এই যে সংখ্যাটা এখানে থাকবে, যে সংখ্যাটা আমাদের থাকবে, ধরো আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো ধরো এখানে একটা সংখ্যা, ধরো আমি 6 নিয়ে নিচ্ছি। ওকে, তো এই 6 এর যে উৎপাদকটা দেখবো, 6 এর উৎপাদক কত কত আছে 1, 2, আরেকটা কত রয়েছে 3, আরেকটা 6 নিজেই। তো এই সংখ্যার ক্ষেত্রে আমাদের কি দেখবো বলতো, এই এর যে নিজে যেটা থাকবে সেটাকে আমাদের কিন্তু ধরা যাবে না, তার মানে এই 6 কে আমাদের বাদ দিতে হবে। আর বাকি যেটা রয়েছে 1, 3, আরেকটা কত রয়েছে আমাদের 2। তাহলে দেখো 3 আর 1 এ 4, 4 আর 2 এ 6, এটা দেখো যোগ করে কত হচ্ছে বলতো 6 হচ্ছে। কিন্তু এই ধরনের যদি সংখ্যা থাকে যেগুলোর উৎপাদকের সংখ্যাটা যোগ করে নিয়েই সেই সংখ্যাটা বেরোচ্ছে, সেটা কিন্তু কি হয়ে যাবে বলতো আমাদের, সেটা আমাদের হয়ে যাবে পারফেক্ট নাম্বার, মানে নিখুঁত সংখ্যা। তারপরে দেখো আরেকটা কি এখানে 28 লিখে রেখেছি আমি। দেখো 28 কে তোমরা যদি ভাঙো কত কত আসে, 28 কে 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যায় না, 4 7 28, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যাচ্ছে। ওকে, আরেকটা কি যাচ্ছে দেখো 14। ওকে, এখন দেখো আরেকটা কি থাকছে আমাদের 28, কিন্তু আমি কি বলেছি বলতো, এই 28 সংখ্যাটা যদি থাকে তাহলে কি সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, সেটা আমাদের দেখার দরকার
নেই, তো এটাকে আমরা বাদ দিয়ে দেবো। এখন বাকিগুলোকে দেখবো। দেখো এখানে 1 2 3 7 4, দেখো 14 আর 7 21, 21 আর 4 25, 25 আর 2 27, 27 আর 1 28। তাহলে এই যে 28 এর যে উৎপাদকের সমষ্টি, যে সমষ্টিটা আমাদের রয়েছে, সেই সমষ্টিটাও কিন্তু কি হচ্ছে আমাদের, সেই সমষ্টিটাও সেই সংখ্যাটাই নিজে হয়ে যাচ্ছে। ওকে, সেই সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, নিজে হয়ে যাচ্ছে। সংখ্যাটা নিজে হওয়ার জন্য এমন যে নাম্বারগুলো থাকে, সেই নাম্বারগুলো আমাদের কি বলতো, পারফেক্ট নাম্বার। ওকে, তারপর আরেকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর সেটা কি বলতো, পরস্পর মৌলিক সংখ্যা। সেটা লেখা হয়নি, তোমরা দেখে নাও। পরস্পর পরস্পর কি সংখ্যা, মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। ওকে, তো এই যে রয়েছে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে কি বলতো, এখানে মৌলিক সংখ্যা তো আমরা জানি যে 2 3, তারপরে আমরা কত লিখবো 5, তারপরে কত আছে আমাদের 7 রয়েছে, তারপরে রয়েছে কত আমাদের 11, 11 পরে আমাদের কত থাকছে, 11 পরে থাকছে আমাদের 13, 13 পরে আমাদের থাকছে কত 17 থাকছে, তারপরে আছে কত আমাদের 19, তারপর আমাদের থাকছে কত 19। তো এই যে সংখ্যাগুলো রয়েছে, এই যে সংখ্যাগুলো রয়েছে আমাদের, তো এই সংখ্যাগুলো সবগুলো কি মৌলিক সংখ্যা। কিন্তু যখনই উল্লেখ করা হবে আমাদের পরস্পর কথাটা, যখন কি উল্লেখ করা হবে আমাদের পরস্পর কথাটা, মানে পরস্পর মৌলিক সংখ্যা, তখন কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যদি আমি লিখি 3 ও 4, 3 ও 4, দেখো 3 তোমরা মৌলিক সংখ্যা সেটা জানো, কিন্তু 4 কি জোড় সংখ্যা, কিন্তু 4 তো আর মৌলিক সংখ্যা না। তাহলে এইটা কি 4 যৌগিক সংখ্যার মধ্যে পড়ছে, 4 জোড় সংখ্যা, তাহলে সেটা তো মৌলিক হতে পারে না। কিন্তু যদি বলা হয়েছে কি বলতো, যদি বলা হয় যে পরস্পর, তখন দেখতে হবে যে আগের সংখ্যা বা ওই সংখ্যার মধ্যে কিছু কমন আছে নাকি। এর মধ্যে কি এক ছাড়া অন্য কোনো কিছু কমন নেই, তার মানে এটা কি হয়ে যাবে বলতো, পরস্পর পরস্পর হয়ে যাবে কি মৌলিক সংখ্যা। তারপরে আরেকটা সংখ্যা দেখি আমরা, যেমন 6 আর 7, এটাকে নিচ্ছি। দেখো 6 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, কিন্তু 7 কি মৌলিক সংখ্যা। এখন দেখি এখানে 6, এই 6 এর মধ্যে কত রয়েছে, 6 এর মধ্যে রয়েছে আমাদের 2 3 1, কিন্তু এই 7 কে কি ভাঙা যাচ্ছে, যাচ্ছে না। আর তাহলে এই দুইটার মধ্যে কমন কিছু আছে কি, এক বাদে কোনো কিছু কমন নেই। যদি এক বাদে কোনো অন্য কোনো সংখ্যা যদি কমন না থাকে, তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যাবে বলতো, পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাবে। তার মানে 6 আর 7 বা 11 12 পরস্পর মৌলিক সংখ্যা, বা আমি যদি লিখি 12 13, সেটাও কি হয়ে যাবে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। আগামী ক্লাস বা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে। তোমাদেরই চ্যানেল, তোমরা এখানের সাথে যুক্ত থাকবে। তো এখানে তোমরা করো সম্পূর্ণ, এখানে প্রথমে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেটা সারা জীবনই থেকে যাবে, তোমরা অবশ্যই দেখতে থাকো, পাশে থাকবে। ওকে, ঠিক আছে, বাই বাই, ভালো করে তোমরা পড়াশোনা করো।